আমারে এমন একটা জুতা কিনে দিবা মামা। আমার 7 বছরের এতিম মেয়েটা তার মামাতো বোনের ফুল দিয়ে সাজানো জুতার দিকে তাকিয়ে কথাটি বলল। তার আপন মামাকে, আমার আপন বড় ভাইকে। আমার ভাই কিছু বলার আগেই ভাবি আমার মেয়ে রিমার দিকে চোখ গরম করে বলল, এই তোর জুতা তো আছেই, আবার জুতা চাচ্ছিস কেন? তোর আম্মা শিখিয়ে দিয়েছে, তাই না রে? ভাবির এমন তীক্ষ্ণ আর বিষাক্ত কথার সামনে 7 বছরের রিমা এক মুহূর্তের মধ্যে কেমন যেন সংকুচিত হয়ে গেল। ওর ছোট ছোট চোখ দুটোতে এক আকাশ একাকিত্ব আর ভয় নেমে এলো। পায়ের পুরনো তলা খসে যাওয়া প্লাস্টিকের চটি জুতোটার দিকে তাকিয়ে ও আর একটা শব্দ উচ্চারণ করলো না, শুধু ওর মামার হাতটা আলতো করে ছেড়ে দিয়ে হেঁটে আমার আঁচলের পেছনে এসে লুকালো। আমার কলিজাটা যেন কেউ এক হাত দিয়ে মুচড়ে ধরলো, কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতে পারলাম না। বুক ফেটে কান্না আসছিল, অথচ চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানিও বের হতে দিলাম না। স্বামীর মৃত্যুর পর যখন নিঃস্ব হয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বাবার বাড়ি ভাইয়ের সংসারে এসে আশ্রয় নিয়েছি, তখন থেকে নিজের আত্মসম্মান জিনিসটাকে একটা বাক্সে বন্দি করে রেখেছি। বিকেলে বড় ভাই বাজার থেকে তার নিজের মেয়ের জন্য একটা চমৎকার জমকালো জুতা কিনে এনেছে। গোলাপি রঙের সেই জুতোর উপর প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুল আর চুমকি বসানো। জুতোটা পায়ে দিয়ে ও যখন সারা উঠোনে খটখট করে শব্দ করে হেঁটে বেড়াচ্ছিল, ঠিক তখনই রিমা লোভাতুর চোখে সেদিকে তাকিয়েছিল। বাচ্চা মানুষ, লোভ হওয়াটা খুব স্বাভাবিক। ও তো বোঝে না যে ওর বাবা নেই, আর ওর মায়ের কাছে একটা কাগজে নোটও অবশিষ্ট নেই। ও শুধু চিনেছে ওর আপন মামাকে, ভেবেছিল মামা তো বাবার মতোই হয়। কিন্তু ভাবির একটা হুঙ্কার ওকে বুঝিয়ে দিল পৃথিবীতে অবহেলা ছাড়া আর কোনো অধিকার নেই। সন্ধ্যা নেমে এসেছে। আমি রান্নাঘরের এক কোণে বসে লাকড়ির চুলায় ফু দিচ্ছিলাম। ধোঁয়ায় চোখ দুটো জ্বলে যাচ্ছিল, নাকি মনের ভেতরের ধোঁয়ায় তা জানি না। রিমা রান্নাঘরের দরজার চৌকাঠে এসে চুপচাপ বসে আছে। ও সাধারণত খুব চঞ্চল থাকে, কিন্তু আজ বিকেল থেকে ও একদম চুপ। আমি ওর দিকে তাকিয়ে জোর করে একটু হাসার চেষ্টা করলাম। কিরে মা, খিদে পেয়েছে? এই তো চালের রুটি আর ডাল রান্না করছি, একটু পরেই দেবো। রিমা আমার দিকে তাকালো। ওর বড় বড় চোখ দুটোতে এখনো সেই বিষাদের ছায়া। ও ফিসফিস করে বলল, আম্মা, আমার জুতোটার নিচে দিয়ে কাঁটা ঢোকে, তাই মামাকে বলেছিলাম আমি আর কখনো জুতো চাবো না আম্মা। মেয়ের কথা শুনে আমার হাতের লাকড়িটা ছিটকে পড়ে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে টেনে এনে বুকের মধ্যে চেপে ধরলাম। ঘরের কোণের ঘুটঘুটে অন্ধকারে মা আর মেয়ে দুজনে মিলে নীরবে চোখের জল ফেললাম। রাতের খাবারের সময় বৈষম্যের রূপটা আরও স্পষ্ট হয়ে উঠল। ভাই দোকান থেকে ফিরে হাত মুখ ধুয়ে টেবিলে বসলো। ভাবি পরম যত্নে তার স্বামী আর মেয়ের হাতে বড় মাছের টুকরো আর ডিম তুলে দিচ্ছিল। আর আমার আর রিমার হাতে জুটলো দুপুরের বেঁচে যাওয়া পাতলা ডাল আর সামান্য মাছের মধ্যে দেওয়া আলু আর মাছের লেজের কাছের কাঁটাওয়ালা টুকরো। রিমির পাতে আর আমি ডাল দিয়ে খাচ্ছি। ভাই খাওয়ার মাঝখানে হুট করে রিমির দিকে তাকিয়ে বলল, রিমা মা, বিকেলে জুতা চাচ্ছিলে না? আচ্ছা, সামনের হাটের দিকে তোমাকে একটা ভালো জুতো কিনে দেবো, কেমন? ভাইয়ের কথা শেষ হতে না হতেই ভাবি ভাতের থালাটা টেবিলের ওপর জোরে শব্দ করে নামিয়ে রাখলো। তার মুখের অভাব মুহূর্তের মধ্যে কঠোর হয়ে গেল। পুরো ঘরটা এক নিথর নীরবতা নেমে এলো। ভাই মাথা নিচু করে ভাত মাখতে লাগলো, আর কোনো কথা বলার সাহস পেল না। আমি শুধু আমার থালার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই ভাতগুলো আসলে অন্ন নয়, বিষ। রিমা আমার হাতটা চেপে ধরলো। 7 বছরের একটা বাচ্চা মেয়ে এই বয়সে কত দ্রুত বড় হয়ে যাচ্ছে, কত দ্রুত মানিয়ে নিতে শিখেছে। ও ভাত না খেয়েই টেবিল থেকে উঠে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম এই অপমান আর অবহেলার ঘরে আমাদের আর বেশি দিন থাকা চলবে না। ভাইয়ের এই সেরা ছাদ থেকে আমাকে নতুন কোনো পথ খুঁজতেই হবে, শুধু আমার এই ছোট্ট মেয়েটার আত্মসম্মান বাঁচানোর জন্য। কিন্তু একজন একা নারী এই সমাজে কোথায় যাবে? সকাল থেকেই মনের ভেতর একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। কাল রাতে সেই অপমানের পর ঘুমটা ঠিক মতো হয়নি। ভোরের আলো ফুটতেই আমি আর রিমা বিছানা ছেড়ে উঠে পড়েছিলাম। ভাবির মুখটা এখনো আমার চোখে ভাসছে। ঠিক তখনই উঠোনে এসে দাঁড়ালেন এক মধ্যবয়সী ভদ্রলোক। পরনে সাধারণ পাঞ্জাবা পায়জামি আর হাতে বড় বড় কয়েকটা প্লাস্টিকের রঙিন ব্যাগ।
ওনাকে দেখেই আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। চেনা চেনা মুখ, ভালো করে তাকাতেই চিনতে পারলাম উনি তো রহমান ভাই, আমাদের শ্বশুর বাড়ির ঠিক পাশের বাড়ির লোক, আর আমার স্বামীর কাপড়ের ব্যবসার একমাত্র অংশীদারও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির দেবরের অন্যায়ের কারণে যখন আমাকে এক কাপড়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন এই রহমান ভাই আমার স্বামীর পাওনা কিছু টাকা আমার হাতে গুঁজে দিয়েছিলেন। বারান্দা থেকে আমার বড় ভাই আনিস হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। রহমান ভাইকে দেখে ভাই কিছুটা অবাক হয়ে বললেন, রহমান সাহেব না, আপনি হঠাৎ এই সাত সকালে আমাদের বাড়ি? রহমান ভাই উঠানে দাঁড়িয়ে আমার দিকে তাকালেন। ওনার চোখে এক ধরনের স্বস্তি আর গভীর সমীহ। তিনি আমার ভাইকে সালাম দিয়ে স্পষ্ট গলায় বললেন, আমি বড় মিয়ার আমার শ্বশুর পক্ষ থেকে এসেছি। উনি ওনার নাতনি রিমা আর বৌমার খোঁজে আমাকে পাঠিয়েছেন। ততক্ষণে ভাবি ঘর থেকে ঘোমটা টেনে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। রহমান ভাই হাতের ভারী ব্যাগগুলো বারান্দার পিঁড়ির উপর রাখলেন। তারপর ব্যাগ থেকে একে একে বের করতে লাগলেন ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড়, হরেক রকমের ফলমূল, মিষ্টির প্যাকেট, আর সব শেষে বের করলেন একটা চমৎকার লাল রঙের জুতো, যার ওপরে প্লাস্টিকের সুন্দর সুন্দর ফুল আর চমকি বসানো। কাল বিকেলে রিমার মামাতো বোনের পায়ে ঠিক যেমন জুতো দেখে রিমা কেঁদেছিল, এটা তার চেয়েও সুন্দর। জুতোটা দেখেই রিমার চোখ দুটো চকচক করে উঠল। ও আমার আঁচল ছেড়ে জুতোর দিকে দুপা এগিয়ে গেল। রহমান ভাই রিমার মাথায় হাত বুলিয়ে আমার আর আমার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, বড় মিয়ার শরীরটা বেশ কিছুদিন ধরে খুব খারাপ। বিছানায় পড়ে থেকে উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। নিজের অন্য ছেলেদের লোভ আর অন্যায় উনি আর সহ্য করতে পারছেন না। তাই উনি সিদ্ধান্ত নিয়েছেন তার ছেলের রিমার বাবার ভাগের পুরো অংশটুকু উনি ওনার এই একমাত্র এতিম নাতনি রিমার নামে লিখে দেবেন। দলিলের সব খসড়া তৈরি। আমাকে পাঠিয়েছে বৌমা আর রিমাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। রহমান ভাইয়ের মুখ থেকে সমস্ত সম্পত্তি রিমার নামে, এই কথাটা শোনার সাথে সাথে যেন পুরো উঠোনের পরিবেশটা বদলে গেল। আর হাত ভর্তি উপহারের রাজকীয়তা দেখে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা ভাবি এক ঝটকায় ঘোমটা সরিয়ে সামনে চলে এলেন।